পরেও দুটো জায়গায় রাস্তায় মিটিং করতে হয়েছে। আমি যেটা কথা দিই কাউকে, কোনো জায়গায় মিটিং বলুন, কোনো জালসায় বলুন বা কোনো প্রোগ্রামে বলুন, যাবো বলি, ইনশাআল্লাহ চেষ্টা করি সেখানে সময় মতো পৌঁছানো। কিন্তু আজকে এই নওদা বিধানসভার অন্তর্গত বেলডাঙ্গা ওয়ানে যে 4টে অঞ্চল, সেখানে একটা শাদীর অনুষ্ঠান, বিবাহের অনুষ্ঠান ছিল। এটা আমার শিডিউলের বাইরে আমাকে করতে হয়েছে। সেখানে 8 ঘন্টার জন্য যাবো বলে 1.5 ঘন্টা খেয়েছে আমার। সেখান থেকে লোকনাথপুরে আপনাদের মতো একটা সভা রেজিনগর বিধানসভায় করার কথা। তারা এত আবেগপ্রবণ যে লোকনাথপুর NH এর মোড়ে কয়েক হাজার লোক দাঁড়িয়ে দিচ্ছে যে আমাদের সাথে 3 কিলোমিটার হাঁটতে হবে, তারপরে গিয়ে সভা হবে। বলুন আমি কি করতে পারি? সেই 3 কিলোমিটার সকালবেলায় 5 কিলোমিটার শক্তিপুর বাজার পরিক্রমা করেছি, মানুষের কাছে দেখা করেছি, ভোট চেয়েছি। আবার বিকেল বেলায় 3 কিলোমিটার ওখানে লোকনাথপুর NH এর মোড় থেকে লোকনাথপুর লাস্ট, সেখান থেকে 2 ধারে কাতারে কাতারে মা বোনরা দাঁড়িয়ে, তাদের সঙ্গে জোরে তো হেঁটে যাওয়া যায় না, এত হাজার হাজার কর্মী তাদের সঙ্গে হেঁটে যেতে গিয়ে অনেক 2 সাইডে রাস্তার ধারে দাঁড়িয়ে থাকা লোকদের সঙ্গে সেইভাবে দেখা করতে হয়েছে, কথা বলতে হয়েছে, কারোর সঙ্গে হাত মিলাতে হয়েছে, কারোর সঙ্গে সালাম দিতে হয়েছে। তাই আপনাদের এখানে দেরিতে এসেছি, সকলের কাছে আমি ক্ষমা প্রার্থী। কারণ আমি ইচ্ছাকৃতভাবে এটা কখনোই করি না, কখনোই আমি কোনো জায়গায় কথা দিয়ে সেই কথা আমি ফেল করি না। কিন্তু এখানে সাইফুল ভাই বারবার ফোন করছিল আমাদের সঙ্গে থাকা আমিনুলকে। আমিনুল আমাকে বলছিল যে চাচা তাড়াতাড়ি করেন, ওখানে প্রচুর লোক বারবার ফোন করছে। আমি বললাম কি করব, এইভাবে মানুষকে তো পাশ কাটিয়ে এইভাবে আসা যায় না। তাই ওখান থেকে আরো 8 ঘন্টা আগে আসতে পারতাম। কাজীর সাথে আবার কিছু CPM এর মেম্বার জিতা এবং কিছু কংগ্রেসের লোক, তারাও আবেগপ্রবণ হয়ে হুমায়ুন কবিরের রাম জনতা উন্নয়ন পার্টিতে জয়েন করলো এবং সেখানেও একটা সভা করতে হলো এই কাজীর সাথে। স্বাভাবিকভাবেই আপনাদের কাছে আসতে পৌঁছাতে আমার দেরি হয়েছে। আমি আরেকবার আপনাদের সকলের কাছে, আমি একটা দলের চেয়ারম্যান, পাশাপাশি আপনাদের বিধানসভার প্রার্থী, আপনাদের কাছে ভোট ভিক্ষা করার জন্য, আপনাদের সাপোর্ট চাওয়ার জন্য, আপনাদের দোয়া নেবার জন্য, আপনাদের আশীর্বাদ নেবার জন্য আমি এখানে এসেছি। প্রথমেই কয়েকটি কথা বলার দরকার, যেহেতু মিডিয়ার বন্ধুরা এখানে ক্যামেরা তাক করে আছে। আজকে একটা ঘটনা ঘটিয়েছে রাজ্যের তৃণমূলের মমতা বন্দ্যোপাধ্যায়ের নির্দেশে কুণাল ঘোষ এবং ববি হাকিম, অরূপ বিশ্বাসরা একটা ভিডিও প্রকাশ করেছে। সেই ভিডিওটার কবে ডেট? 19শে ডিসেম্বর 2025। ভিডিওটা আমার বহরমপুরের ফ্ল্যাটের ছবি দেখানো হচ্ছে। 19শে ডিসেম্বর আমি ওই ফ্ল্যাটে ছিলাম, এটা আমি মেনে নিচ্ছি। আমার বহরমপুরের ফ্ল্যাটে আমি মাঝে মাঝে বহরমপুরে কাজে গেলে, কোনো কর্মসূচিতে গেলে, কোর্টে গেলে, DM অফিস গেলে, SD অফিস গেলে, আইসিআ স্কুলের সামনে অগ্নিবীণা ফ্ল্যাট বাড়ি, আমার 2010 সাল থেকে ওখানে একটা ফ্ল্যাট আছে। আমার কলকাতাতেও রাজারহাটে একটা ফ্ল্যাট আছে, কলকাতাতে চিনার পরে একটা ফ্ল্যাট আছে, সেটা আমি আমার মেয়েকে আমি দিয়ে দিয়েছি, জামাইকে দিয়ে দিয়েছি।
দেওয়ার কথা ছিল না। আমার মেয়ের যখন বিধি 2017 সালের 22শে জানুয়ারি, আমি আল্লাহকে বড় করে বলতে পারি মুর্শিদাবাদ জেলায় এখনো অবধি আমার মেয়ের বিয়ের যে অনুষ্ঠান হয়েছিল, একদিন না দুদিন, শুধু মুসলিমদের জন্য একটা অনুষ্ঠান হয়েছিল। আমার মেয়ের বিয়ের ডেট 2017 সালের 22শে জানুয়ারি। সেদিন 10,000 লোককে আমি ইনভাইট করে খাইয়েছিলাম। অধীর চৌধুরী সহ হিন্দুদের জন্য বহরমপুরের ফ্যাম হোটেলে পরের দিন কন্যা যাত্রী গিয়েছিলাম লালগোলায় আমার মেয়ের বিয়ে হয়েছে। তো আমার মেয়ের বিয়েতে 76টা স্করপিও গাড়ি নিয়ে বহরমপুর থেকে আমার বাড়ি মানিকগড় মোড় 33 কিলোমিটার, বহরমপুর থেকে ছেড়েছিল গাড়ি, মানিকগড় মোড়ে পৌঁছেছিল, তাও বহরমপুরে লাইন ছিল। 76টা স্করপিও গাড়িতে বরযাত্রী এসেছিল। 76 ইন্টু ধরেন 8 ধরতে হবে না, 6 ধরেন, তাহলে 100 বরযাত্রী এসেছিল। আপনারা ভাবুন, সেই বরযাত্রীর আলাদা ব্যবস্থা ছিল। 5টা প্যান্ডেল ছিল, একটা প্যান্ডেলে 250 জন একসঙ্গে খেতে বসতে পেরেছে, একটাতে 180 জন, একটাতে 160 জন, একটাতে 150 জন, একটাতে 140 জন একসঙ্গে সারাদিন 10,000 লোককে খাইয়েছিলাম। আমি কোন মুসলমানের সঙ্গে আজ পর্যন্ত আমার 63 বছর বয়স, কোন মুসলমানের কোন বেইজ্জতি আমি আমার লাইফে কোনদিন সহ্য করিনি। আপনারা দেখেছেন 2024 সালের ডিসেম্বরে আজকে যে বিজেপির নেতা, একসময় তৃণমূলের এই জেলার অবজারভার ছিল, 2015 সালের 28শে ফেব্রুয়ারি এই শুভেন্দু অধিকারীকে তৃণমূল, এই তখন এমপি, ওকে এখানে এই জেলা, পাশের মালদা জেলা, উত্তর দিনাজপুর জেলার অবজারভার করেছিল। 16 সালে আবারও বিধানসভায় দাঁড়িয়ে নন্দীগ্রাম থেকে বিধায়ক হয়ে ট্রান্সপোর্ট মিনিস্টার হয়। তার আগেই কিন্তু 28শে ফেব্রুয়ারি 2015 আমাকে 26শে ফেব্রুয়ারি 2015 মহাসচিব, জেল খাটা আসামি পার্থ চট্টোপাধ্যায়, এই অভিষেক বন্দ্যোপাধ্যায় এমপি হয়েছিল প্রথম 2014 সালে ডায়মন্ড হাওড়া। তার আগে 9 সাল থেকে 14 প্রায়ত সোমেন মিত্র কংগ্রেস নেতা, তিনি এমপি ছিল ওখানকার। তো সেই সময় বিনা কারণে আমাকে মমতা ব্যানার্জি, এই দল, অভিষেক ব্যানার্জি, জেলখাটা আসামি পার্থ চট্টোপাধ্যায় তৎকালীন মহাসচিব, তারা আমাকে মিডিয়ার মাধ্যমে 6 বছরের জন্য বহিষ্কার করেছিল। আমি যে কংগ্রেসটা 2011 সালের নির্বাচনে এই নওদা কেন্দ্রে আবু তাহের খান এমএলএ 2001 সাল থেকে, নওদাতে কোন 10টা অঞ্চল আর আমাদের বেলডাঙ্গা 2 এর 6টা অঞ্চল, কাশীপুর, আদলবেড়ে 1, 2, রামপাড়া 1, 2, আর আমাদের গঙ্গার ওপারে আমার বাড়ি থেকে 3 কিলোমিটার দূরে শক্তিপুর, টোটাল 6, আর এখানকার 10, 16টা অঞ্চল নিয়ে তখন নওদা 61 বিধানসভা ছিল। 2001 সালে পঞ্চায়েত সমিতির সভাপতি ছিল তাহের, তার সঙ্গে নির্দল নিয়ে বাস চিহ্ন নিয়ে দাঁড়িয়েছিল। আজকে সাইনা মমতাজ, তার শ্বশুর নাসির উদ্দিন খাঁ, তিনি তৃণমূলের প্রার্থী ছিল। আমার বাড়িতে গিয়ে হাত ধরে তিনি কেঁদেছিল। আমি সেদিন অধীর চৌধুরীর কথা রাখতে গিয়ে এই আবু তাহের খানের পক্ষে ভোট করেছিলাম। প্রণব মুখার্জি আর মমতা ব্যানার্জির মধ্যে 2001 সালে যে কংগ্রেস আর তৃণমূলের জোট হয়েছিল, সেই জোটকে অধীর চৌধুরী মান্যতা দেয়নি। তাই হরিয়ারপাড়া, নওদা, ভরতপুর, ভগবানগোলা, অনেক কটি 8টা সিটে সেদিনকে জোটের বিশ্বাসযোগ্যতা নষ্ট করে অধীর চৌধুরী কিন্তু এই আবু তাহেরকে
বাস চিহ্ন নিয়ে দাঁড় করেছিল। আপনাদের নওদাতে জয়ন্ত বিশ্বাসের তখন আরএসপির প্রার্থী, তিনার কাছে প্রায় 1300 ভোটে পিছিয়ে ছিল আবু তাহের খান। আমার নেতৃত্বে কংগ্রেসের নেতাদেরকে বুঝিয়ে পারেনি, শক্তি প্রয়োগ করে বাড়িতে ভরে রেখে এই আবু তাহের খানকে সেদিন 1300 মেকআপ করে আরো 1365 ভোটে বাস চিহ্ন নিয়ে সেদিন জিতিয়েছিলাম আমি উন্নয়ন করি। আজকে এত কথা বলতে হচ্ছে, ববি হাকিম যাকে আমি মুসলমানই মানি না, তার বাপ ছিল বিহারি মুসলিম, বিহারের গয়াতে জন্মগ্রহণ করেছিল। তার মা কলকাতায়, মমতা ব্যানার্জির মা গায়ত্রী ব্যানার্জির আপন মাস্তুতো বোন। তার সে মৌলানা আজাদ কলেজের অধ্যাপিকা, তার সাথে ববি হাকিমের বাপ বিহারি মুসলমান, সে বিয়ে করেছিল। তাহলে পোল্ট্রি মুরগি যেমন ক্রস হয়, ববি হাকিম কিন্তু ক্রস মুসলমান। একদিকে তার মা হিন্দু ও নিজে মুসলিম, বিহারের গয়ার মুসলমানের ঔরসে জন্ম। আজকে মমতা ব্যানার্জির নির্দেশে, অভিষেক ব্যানার্জির নির্দেশে ববি হাকিম, অরূপ বিশ্বাস আর কুণাল ঘোষ না ছিনাল ঘোষ, এই ছিনাল ঘোষ, এই কুণাল ঘোষ একদিন আজকে যে সুদীপ্ত সেন 13 বছর পরে জামিন পেয়ে বেড়ালো, যার বিরুদ্ধে 26টা কেস দিয়েছিল, 24টা কেসে আগেই জামিন হয়েছিল এই 12 বছরে। গতকাল 2টো কেস পেন্ডিং ছিল, সেই কেসের হাইকোর্টের ডিভিশন বেঞ্চ জামিন দেয়। আজকে সে 13 বছর পরে সুদীপ্ত সেন, সারদার যিনি নায়ক দেবযানী মুখার্জি আর সুদীপ্ত সেনকে কোথা থেকে অ্যারেস্ট করা হয়েছিল, কবে অ্যারেস্ট করা হয়েছিল? 5ই ডিসেম্বর 2012। সেদিন আমি এই মমতা বন্দ্যোপাধ্যায় সরকারের 21শে নভেম্বর 2012, সঞ্জয় মিত্র চিফ সেক্রেটারি ছিল, মমতা বন্দ্যোপাধ্যায় মুখ্যমন্ত্রী ছিল, কে আর নারায়ণ রাজ্যপাল ছিল, আমাকে পানি সম্পদ দপ্তরের, বিকাশ উন্নয়ন দপ্তরের প্রতিমন্ত্রী করেছিল। প্রথমেই আমার সঙ্গে মিথ্যাচার করেছিল। আমি মন্ত্রী হতে চাইনি, আমি কেবল তৃণমূল কংগ্রেস ছেড়ে তৃণমূলে জয়েন করেছিলাম। আমাকে মন্ত্রিসভায় স্থান দিয়েছিল। মমতা নিজে আমার সঙ্গে মিথ্যাচার করেছিল। আমাকে বলেছিল, তুমি ভালো ছেলে, তুমি কাজের ছেলে, তোমাকে আমি অনেক দিন থেকে চিনি, কংগ্রেস করতে তখন থেকে চিনি, তোমাকে আমি মাইনরিটি দপ্তরের, মাদ্রাসা শিক্ষা দপ্তরের মন্ত্রী করব। কিন্তু শপথ করে নেওয়ার পরে আমাকে গরু ছাগলের মন্ত্রী করেছিল। পানি সম্পদ দপ্তরে আরেকজন জাস্টিস নূরে আলম চৌধুরী মারা গিয়েছেন, তিনাকে নূরে আলম চৌধুরীকে করেছিল পানি সম্পদ বিকাশ উন্নয়নের পূর্ণমন্ত্রী। তা আমাকে যেদিন শপথ নিয়ে এলো 21শে নভেম্বর 2012, সেই দিন রাত্রেবেলায় যখন বন্টন করে দিল দপ্তর, তখন আমাকে নূরে আলম চৌধুরী সাহেব বলেছিল যে ভাই, আমারই কোনো কাজ দেয় না মমতা ব্যানার্জি, আমার পিছনেই যে আমার প্রিন্সিপাল সেক্রেটারি তাকে লাগিয়ে রেখেছে, আমাকে কোনো কাজ করতে দেয় না, ফাইল সই করতে দেয় না, আপনাকে আবার আমার পিছনে লাগিয়ে দিল, আপনার আবার কি কাজ থাকে? আমি 3 দিন পরে মমতা ব্যানার্জির চেম্বারে গিয়ে বলেছিলাম যে দিদি, আমার কি হলো দপ্তর, মাদ্রাসা শিক্ষা দপ্তরে, তাহলে তোমাকে কদিন পরে দিচ্ছি, তুমি এটা আপাতত কাজ চালাও। এত মিথ্যাচারী মহিলা এই মমতা বন্দ্যোপাধ্যায়। পরবর্তীকালে তড়িঘড়ি করে তখন অধীর চৌধুরী রেলের রাষ্ট্রমন্ত্রী, কারণ আমি 21শে নভেম্বর 2012 মন্ত্রী হয়েছিলাম, ও 28শে অক্টোবর 2012 রেলের প্রতিমন্ত্রী হয়েছিল। মনমোহন সিং তখন UPA 2 এর প্রধানমন্ত্রী, তার আমলে 6 মাসেও কখনো কখনো উপনির্বাচন হয় না। বসিরহাটের MP হাজি নুরুল কবে মারা গিয়েছে, 1 বছর হতে চলল, এখনো বাই ইলেকশন হয়নি।
এখনো কিন্তু এই বিধানসভা নির্বাচনের ডেটেও সেই বসিরহাটের লোকসভার উপনির্বাচনের ডেট রাজ্য সরকারের আপত্তিতে এখনো কিন্তু ইলেকশন কমিশন ঘোষণা করেনি। আর আমি 20 নভেম্বর 2012 কংগ্রেসের বিধায়ক পদ 18 মাসের মাথায় রিজাইন দিয়ে তৃণমূলে এসেছিলাম। 23 ফেব্রুয়ারি 2013 আমার উপনির্বাচন, ঠিক 3 মাসের মধ্যে উপনির্বাচন তড়িঘড়ি করেছিল। এবং এই অধীর চৌধুরী সেদিনকে হিন্দু সমাজের মানুষকে আমার বিরুদ্ধে এমন ভাবে খেপিয়েছিল, সকাল 6টা থেকে রাত 10টা পর্যন্ত ভোট প্রচার করার ইলেকশন কমিশনের এমসিসিতে গাইডলাইন আছে। অধীর চৌধুরী বেড়াতো কখন জানেন? রাত্রি 12টায় বেড়াতো বহরমপুর থেকে। তার আরপিএফ এর সিকিউরিটিদের সবাইকে নিত না, 2 জনকে নিত। আর তার চ্যাং ব্যাং চালার ছন্দা যারা তার হয়ে মস্তানি করে বেড়াতো বহরমপুরে, খুন খারাপির সঙ্গে যুক্ত থাকতো, তাদের নিয়ে ওই সাটুই চৌরিগাছা থেকে শেষ হতো কাঁদি বিধানসভা, সাটুই চৌরিগাছা অঞ্চলটা। তারপরেই কামনগর অঞ্চল তিলিপাড়ার পোড়াডাঙ্গা থেকে শুরু হতো 70 রেজিনগর। ওখানে রাত্রে এসে এসে হিন্দুদের বলতো হুমায়ুন কবিরকে ভোট দিও না, হুমায়ুন কবিরকে যদি ভোট দাও ও কোন দপ্তরের মন্ত্রী আছে জানো তো? বলে কি? বলে পানি সম্পদ দপ্তরের মন্ত্রী আছেন। ও দার্জিলিং এ একটা গরু জবাই করার কসাইখানা খুলে পারমিশন দিয়েছে। হরকা বাহাদুর ছেত্রী দার্জিলিং এর এমএলএ ছিল, তার এলাকায় একটা কসাইখানা খুলে দিয়েছে। তোমরা যদি ওই মন্ত্রীকে আবার ভোট দিয়ে রিনিউ করে দাও, তাহলে তোমাদের এই তিলিপাড়ায়, পোড়াডাঙ্গায়, কামনগরে, দুপুকুরে, গৌরীপুরে হিন্দু এলাকায় কিন্তু গরু জবাইয়ের কসাইখানার লাইসেন্স হয়ে যাবে। তাই অধীর চৌধুরী সেদিন আমাকে হারাতে পেরেছিল, তা নাহলে ওর বাবার ক্ষমতা ছিল না আমাকে ভোটে হারায়। পুরো হিন্দুদের ব্রেন ওয়াশ করে দিয়েছিল যে হুমায়ুন কবির হিন্দু বিরোধী। যে হুমায়ুন কবির সারা জীবন 30 বছর ধরে 1982 থেকে 2012 30 বছর কখনো সত্তার সাহেবকে নেতা মেনে, কখনো প্রায়ত অতীশ সিংকে নেতা মেনে, কখনো অধীর চৌধুরীকে নেতা মেনে, কখনো নুরু চৌধুরীকে নেতা মেনে দল করে আসলো। যখনই আমি অধীর চৌধুরীর সঙ্গ ছাড়লাম, অধীর চৌধুরী প্রথমে হিন্দু মুসলমানের কমিউনাল ইস্যুটা নিজে থেকে তৈরি করল। আজকে মমতা ব্যানার্জি যখন 2025 সালের 4 ডিসেম্বর মমতা ব্যানার্জি 3 তারিখে এসে মালদা গেছিল হেলিকপ্টার নিয়ে, 3 তারিখে হেলিকপ্টারে মিটিং করে আবার ফিরে এসেছিল। এখানকার তাহের খান, লালগোলার যে টিকিট পায়নি মোহাম্মদ আলী, এই বেলডাঙ্গার টিকিট না পাওয়া হাসানুজ্জামান, অপূর্ব সরকার, আরো কয়েকজন নেতাকে নিয়ে সার্কিট হাউসে বসে আমাকে মসজিদ করার দায়ে আমাকে সাসপেন্ড করার সিদ্ধান্ত নিল। 3 তারিখে রাত্রে নিয়ামত শেখকে, হরিয়ারপাড়ার এমএলএ হাজি নিয়ামত শেখকে আর রঘুনাথগঞ্জের এমএলএ মন্ত্রী আকরুজ্জামানকে, 2 জনকে বললো তোমরা কলকাতা চলে যাও, কাল সকালে আমি মিটিং করবো, এই মিটিং এ তোমাদের থাকার দরকার। পাঠিয়ে দিল। আপনারা সবাই শুনেছিলেন তো যে একদিকে বাম দিকে নিয়ামত হাজি, ডান দিকে আকরুজ্জামান, আর মিডলে এই ববি হাকিম, ক্রস মুসলমান। একে দিয়ে হুমায়ুন কবিরকে সাসপেন্ড করেছিল। কি বলে? যে রেজিনগরে বাড়ি, সে কেন বেলডাঙ্গাতে গিয়ে বাবরি মসজিদ করবে? মমতা ব্যানার্জি, তোমার বাবার নাম ছিল প্রমিলেশ্বর ব্যানার্জি, তোমার মায়ের নাম ছিল গীতা ব্যানার্জি। পশ্চিম বাংলার ভৌগোলিক সম্পত্তিটা কি তোমার বাবার না তোমার মায়ের? আর অভিষেক, তোমার বাবা অমিত ব্যানার্জির। গরু চোর, কয়লা চোর, তুলাবাজ। তুমি আমাকে গদ্দার বাবা মমতা ব্যানার্জি, তুমি আমাকে পোকামাকড়ের সঙ্গে তুলনা করবা? মমতা ব্যানার্জি, তুমি মুসলমানের ভোটে 3 বার মুখ্যমন্ত্রী হয়েছ, সেই মুসলমানদেরকে তুমি দুধেল গাই বলে আখ্যা দেবা? এত স্পর্ধা কি করে হয় মমতা ব্যানার্জি তোমার?
যখন হুমায়ুন কবিরকে মসজিদ করার দায়ে সাসপেন্ড করা হলো, আমি সেই দিন 10 মিনিটের মাথায় স্টেডিয়াম থেকে বেরিয়ে ইলেকট্রনিক্স মিডিয়ার বন্ধুদের বলেছিলাম, মুসলমানরা এর বদলা নেবে এই অপমানে। হুমায়ুন কবিরকে অসম্মান করার বদলা শুধু মুর্শিদাবাদ না, বাংলার মুসলমান না, গোটা ভারতবর্ষের মুসলমানরা ওই 1992 সালে 6 ডিসেম্বর বাবরি মসজিদ ভেঙে ফেলার জন্য মাত্র ভারতবর্ষের 100 কোটি হিন্দু সনাতনী মানুষের মধ্যে 5 লাখ মানুষ সেদিন বিজেপির নেতা মুরলী মোহন যোশী আর এল.কে. আদবানির নেতৃত্বে 5 লাখ হিন্দু কিভাবে সকাল বেলায় সূর্যের আলোতে শুরু করেছিল। ভারতবর্ষের প্রধানমন্ত্রী ছিল পি.ভি. নরসিংহ রাও, ভারতবর্ষের সেই প্রধানমন্ত্রীর ক্যাবিনেটের প্রতিমন্ত্রী ছিল আজকের মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি, ক্রীড়া ও যুব কল্যাণ দপ্তরের প্রতিমন্ত্রী। প্রতিবাদ করেছিল এই মিথ্যাচারী মহিলা ক্ষমতায় আসার পর প্রতি বছর 6 ডিসেম্বর কালা দিবস পালন করে। এটা ওর বাহানা, এটা আর মুসলমানদের সঙ্গে প্রতারণা, ওটার ভেতরটা হচ্ছে পুরো আরএসএস। আমি আজ জোর গলায় বলছি, মমতা ব্যানার্জির সঙ্গে আরএসএস এর কোনো তফাৎ নেই, মোহন ভগবতের সঙ্গে মমতা ব্যানার্জির কোনো পার্থক্য নেই। আজকে যখন সরাসরি নওদার মানুষ, রেজিনগরের মানুষ, দমকলের মানুষ, জলঙ্গির মানুষ, ফারাক্কার মানুষ, বিভিন্ন বিধানসভার মানুষ, এমনকি জেলার বাইরে মালদার মানুষ, উত্তর দিনাজপুরের মানুষ যখন হুমায়ুন কবিরের কথা শুনছে, তখন 19 ডিসেম্বর 22 ডিসেম্বর আমি 2.5 লক্ষ মানুষ নিয়ে জনতা উন্নয়ন পার্টি খুলেছিলাম। ইলেকশন কমিশন পরে এটা যোগ করে দিয়েছে, আম জনতা উন্নয়ন পার্টি, রেজিস্ট্রেশন 31 ডিসেম্বর 2025। আর আমি এই হুইসেলটা পেয়েছি ইলেকশন কমিশনের কাছে 24 মার্চ 2026। তাহলে আজকে 9 এপ্রিল একটা অভিষেক বন্দ্যোপাধ্যায় একটা ছেলেকে দিয়ে 2.5 লক্ষ টাকা দিয়ে একটা ইউটিউব খুলেছে। কবে? গতকাল 8 এপ্রিল। 8 এপ্রিল একটা ইউটিউব চ্যানেল খুলেছে। সেই চ্যানেল থেকে আজকে হুমায়ুন কবিরকে বলা হচ্ছে আমি নাকি মুসলমানদের সঙ্গে বেইমানি করছি। আপনারা দেখেননি বাবরি মসজিদের জন্য থাকতে আমি সহ্য করবো না। এই শুভেন্দু অধিকারী 2024 সালের 12 ডিসেম্বর কলকাতার বিধানসভার সামনে দাঁড়িয়ে বলেছিল মুসলমান এমএলএ যে কটা আছে তাদেরকে চ্যাংদুলা করে বের করে রাস্তায় ছুঁড়ে ফেলব। এই এখানকার এমএলএ সাইনা মমতা, রেজিনগরের এমএলএ রবিউল, বেলডাঙার এমএলএ হাসানুজ্জামান, ওই সুতির এমএলএ ইমানি বিশ্বাস, যাকে টিকিট দেয়নি ফারাক্কার এমএলএ মনিরুল, আপনারা কেউ দেখেছিলেন যে প্রতিবাদ করেছিল? একটাই বাঘের বাচ্চা প্রতিবাদ করেছিল, তার নাম হুমায়ুন কবির। আমি শুভেন্দুকে বলেছিলাম একটা এমএলএ কে যদি তুই চ্যাংদোলা করতে পারিস তোকে আমি বিধানসভার ভিতরে ঠুসে মারব। বলেছিলাম কি বলিনি? সেই বিজেপির সাথে হুমায়ুন কবির কোন চুক্তিতে যেতে পারে? আপনাদের কারো বিশ্বাস হয়? আমি হুমায়ুন কবির মুসলমানের ঔরসে জন্মেছি, মুসলমানের মায়ের গর্ভে জন্মেছি, এখনো আমার মা জীবিত আছে। আমার সুগারের জন্য আমি রসগোল্লা খেতে পাই না, চিনি ছাড়া লাল চা খাই। আর আমার মা 99 বছর বয়স, এখনো 5 ওয়াক্ত নামাজ পড়ে ডেলি 6টা করে রসগোল্লা খায়। আর আমাকে বলছে আমি নাকি মুসলমানদের সাথে গদ্দারি করেছি, মুসলমানদের ইমোশনালকে নিয়ে কাজে লাগিয়ে আমি নাকি 1000 কোটি টাকার ডিল করেছি। আরে ভারতবর্ষের প্রধানমন্ত্রী এত বোকা, হুমায়ুন কবির যখন সাচ্চা মুসলমান তার পার্টির অর্জুন সিংকে পুঁততে চায়,
তার লিডার অফ দ্য অপোজিশনকে ঠুসো মারতে চায়, আর তার সঙ্গে তারা টাকা দিয়ে ডিল করবে? এটা হতে পারে কোনোদিন? এরা সোজাসুজি এই যে আম জনতা, নওদার এত মানুষ রাত্রিতে হয়ে গেছে, তাও আপনারা কেউ হুমায়ুন কবিরের জন্য ওয়েট করছেন। এই যে ভালোবাসা, এই যে সমর্থন, এটাকে অমর্যাদা করার জন্য তারা এআই ভিডিও বানিয়েছে। ভিডিওটা আমার ফ্ল্যাটের ছবি দেখা যাচ্ছে, আমি ফ্ল্যাটে বসে কারোর সাথে কথা বলছি, সেইটা ভিডিও করে আমার কথাগুলো অন্যরকম করে এআই করে বসিয়ে দিয়ে 19শে ডিসেম্বর 2025-এর ডেট, আর কালকে 8ই এপ্রিল একটা নতুন করে ইউটিউবারকে খুলিয়ে সেইটা ফার্স্টে আমার এই ভিডিওটা প্রকাশ করছে যে আমি নাকি বিজেপির প্রধানমন্ত্রীর সঙ্গে, স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে, আসামের মুখ্যমন্ত্রী হেমন্ত বিশ্ব শর্মার সঙ্গে, আর মধ্যপ্রদেশের মুখ্যমন্ত্রী মোহন যাদবের সঙ্গে নাকি আমি টাকা নিয়ে আমি মুসলমানদের সঙ্গে গদ্দারি করছি। আমি না খেয়ে মরে যাব, শহীদ হয়ে যাব, তবুও কোনো মুসলমানের সঙ্গে হুমায়ুন কবির গদ্দার হয়ে কবরে যাবে না। এই নমস্কার, এই কোষ ববি হাকিম, এই অভিষেক বন্দ্যোপাধ্যায়, তোর বাপের ঠিক আছে? তোর মায়ের ঠিক আছে? তুই কোথায় জন্মেছিস? কোনো ঠিক আছে? তোরা দিল্লি থেকে 5-6 জন মুসলমানকে, দাড়িওয়ালা আর টুপিওয়ালা মুসলমানকে নিয়ে এসে বেলডাঙ্গায় বহরমপুরে রেখে আমার বিরুদ্ধে গত 3 দিন আগে একটা কেস করেছে। আমি নাকি মুসলমানদের সেন্টিমেন্ট নিয়ে খেলছি, এখানে যে কোনো টাইমে নাকি আমার বক্তব্যের পরিপ্রেক্ষিতে দাঙ্গা হতে পারে, তাই আমার বিরুদ্ধে অনলাইনে এফআইআর করছে। কোথা থেকে? দিল্লি থেকে। আর রেজিনগরের ওসি সেটাকে আবার অ্যাকসেপ্ট করে আমার বিরুদ্ধে এফআইআর করে দিচ্ছে। কাজ করো, আমি কোন রেজিনগরের ওসির এফআইআর মানি না, কোন বেলডাঙ্গার ওসির তলবে হাজিরা দেব না, কোন নওদার ওসির কাছে জবাবদিহি করব না, কোন মুর্শিদাবাদ জেলার কোন এসপি যদি পক্ষপাতিত্ব করে। এর আগে দীপ্তিমান সরকার বলে একজন এসেছিল, আমাকে খুন করার জন্য 2 কোটি টাকার সুপারি দিয়েছিল ওই বিহারের 2 জন ক্রিমিনালকে। বলেছিল হুমায়ুন কবির গাড়ি নিয়ে যাতায়াত করে, হয় গাড়ি অ্যাক্সিডেন্ট করে মারি দাও, আর তা নাহলে গুলি করে মারি দাও। দীপ্তিমান সরকার এসপি, তাকে সরিয়েছি ইলেকশন কমিশনকে প্রুফ দিয়ে কমপ্লেন করে। এর নাম হুমায়ুন কবির। হুমায়ুন কবির যতদিন বেঁচে থাকবে কোনো অন্যায়ের সঙ্গে কম্প্রোমাইজ করবে না। আর মমতা ব্যানার্জি আজকের এই কুকীর্তির দায়ে তোমাকে চোখ হামে, তোমাকে আমি নিজে ওই কালীঘাটের বাড়ি থেকে বের করে নিয়ে কাঠের মালা পরিয়ে তোমার কপালে ওই তিলক কেটে দিয়ে তোমাকে আমি দিয়ে আসবো ওই এতেকার মন্দিরে দীঘায়, ওখানে মালা জপা। আরে চোর, চোর, তুলাবাজ, গরু চোর, কয়লা চোর, পাথরের তুলাবাজি করা, বালির ঘাটের তুলাবাজি করা, ওইসে তোর তো কি হবে আমি জানি ভালো করে। ওই চোরটা মেয়ে তুই রাত্রি 2টোর সময় দেখবি প্লেনের টিকিট কেটে দুবাই পালাবি। আর এখানকার তোদের যারা মাস্টার করছে, যারা বলছে যে লোক যা হয় হোক, আমরা বুথ দখল করে নেব, সাটা ভাগা মার দেব, এমন মার মারবো জীবনে আর তৃণমূলের নাম নিবি না, জোড়া ফুলের নাম নিবি না। শুধু রাতেও শুয়ে শুয়ে আমজনতা অনলাইন পার্টির স্বপ্ন দেখবি, এমন মান মারবো, সাটা ভাঙা মারবো। সে ক্ষমতা আল্লাহ হুমায়ুন কবিরকে দিয়েছে। তাই আপনাদের নওদার সর্বস্তরের মানুষকে আমার একটাই করজোড়ে আবেদন, কারো বিভ্রান্তিতে আপনারা বিভ্রান্ত হবেন না। এই হুমায়ুন কবিরের প্রতি আস্থা রাখুন, ভরসা রাখুন। হুমায়ুন কবির যতদিন আল্লাহ তাকে হায়াতে রাখবে, মুসলমানদের সঙ্গে কেউ প্রতারণা করবে, মিথ্যাচার করবে, বেঈমানি করবে,
অসহযোগিতা করবে, তাদের উন্নয়ন নিয়ে ছিনিমিনি ফেলবে, তাদের টুটি চেপে ধরবে হুমায়ুন কবির। কোনো মতে আপনাদের ভোটে সার্টিফিকেট যেদিন পাবো চৌঠামে, সমগ্র নওদার দায়িত্ব আমার হাতে নিলাম। আমি কোনো মানুষের প্রতি অবিচার হতে দেব না, কোনো মানুষের সঙ্গে গদ্দারি করব না, শুধু মুসলিম না অমুসলিম ভাইদের সঙ্গেও কোনো খারাপ ব্যবহার করব না। আমাদের শেষ নবী হযরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, একটা ইহুদির ছেলের জ্বর হয়েছিল, 1 মাস তাকে দেখতে পাইনি, সেই ছেলেটার খোঁজে তার বাড়ি চলে গিয়েছিল। এটা হচ্ছে আমাদের ইসলাম ধর্ম। আমি সেই নবীর উম্মত হিসাবে, সেই রাসূলুল্লাহর ভক্ত হিসাবে আমি কোনোদিন এমন কাজ করব না যেখানে আমাকে কবরে গিয়ে পাকড়াও হতে হবে, কবরে গিয়ে জবাবদিহি করতে হবে। এরকম কাজ হুমায়ুন করবে না।